2025-এ চ্যাম্পিয়ন হতে চলেছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, নাকি 2025-এ শেষ পর্যন্ত অকশনে বাজিমাত করলো মুম্বাই ইন্ডিয়ান্স নীতা আম্বানি সেই খেলে খেলে? তাহলে কি ধোনি কিন্তু এখনো পর্যন্ত 2025-এর জন্য আইপিএল খেলছে? কেন খেলছে? ধোনি কি টাকার জন্য আইপিএল খেলছে, নাকি চেন্নাইয়ের প্রতি একটা ভালোবাসা বুড়ো বয়স পর্যন্ত খেলে যাবো? আর পাঞ্জাব 110 কোটি টাকা নিয়ে কি নতুন করে যে টিমটা গঠন করলো, এই টিমটা কি আদৌ ট্রফি জেতার যোগ্য? তারা কি ট্রফি জিততে পারবে 2025-এ? কলকাতা নাইট রাইডার্স সেই একই রকম টিম করেছে। কলকাতা নাইট রাইডার্সে সবসময় মিডিয়াম মুখ থাকে, কোনো বড় মুখ থাকে না। বিরাট কোহলি যেমন আরসিবিতে রয়েছে, রোহিত শর্মা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রতি বছরের মতন এবছরও সেই একই রকম টিম করেছে। তো আজকে আমরা দেখব কোন টিম আইপিএল এ সব থেকে শক্তিশালী। চলুন বন্ধুরা, আজকে টক এন্ড টুইস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর টক এন্ড টুইস্টে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি। তো তাহলে আজকে আমরা দেখে নিই 2025-এ কোন টিম চ্যাম্পিয়ন হচ্ছে। আমার মনে হচ্ছে এক্ষেত্রে সব থেকে বেশি দৌড়ে রয়েছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কারণটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যে টিম করেছে যথেষ্ট ভালো টিম করেছে। আমার মন বলছে যেমন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে দেখো, ওপেনার তো অবশ্যই বিরাট কোহলি রয়েছে। বিরাট কোহলি যে গুরুত্বপূর্ণ ইনিংসগুলো এখন খেলছে, মানে বিধ্বংসী ফর্মে রয়েছে বলা যায়। রিসেন্টলি অস্ট্রেলিয়া সিরিজে মোটামুটি বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলি সেঞ্চুরি দেখেছে। বিরাট কোহলি কি তার ফর্মটা অব্যাহত রাখবে? তার ফর্মটা কি ধরে রাখবে? আর বিরাট কোহলির ওপেনার পার্টনার কি হবে? সব থেকে বড় সমস্যা হচ্ছিল আরসিবি ম্যানেজমেন্টের, মানে একটা ওপেনার, ঠিকঠাক ওপেনার যে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত খেলতে পারবে। দেখো এক্ষেত্রে একদম নিয়ে নিয়েছে কলকাতার বিধ্বংসী ওপেনার। আগের বছর আমরা দেখেছি 2024-এ ফিলিপ সল্ট, অসাধারণ তার ব্যাটিং দক্ষতা, যার কারণে কলকাতা 80% সেমিফাইনালে গিয়েছিল। সেই ফিলিপ সল্টকে কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট ওপেনার হিসেবে নিয়ে নিয়েছে। আর ফিল সল্ট আর যদি বিরাট কোহলি একবার ওপেন করে, ভাবতেই পারছো কোথায় বুমরা, কোথায় সমস্ত বলার একদম পুরো তুলোধনা করে দেবে। তাহলে একদম ওপেনারের দিক থেকে সব থেকে শক্তিশালী বলা যেতে পারে আরসিবির ওপেনার বিরাট কোহলি, ফিল সল্ট। তাহলে কি বিরাট কোহলি কি আরসিবির ক্যাপ্টেন হতে চলেছে? কারণ এই মুহূর্তে আরসিবির সেরকম ক্যাপ্টেন এখনো পর্যন্ত দেখা যায়নি। ম্যানেজমেন্ট ভেবে রেখেছে বিরাট কোহলিকে তারা ক্যাপ্টেন হিসাবে দেখতে চায়। সেক্ষেত্রে একদম বিরাট কোহলি ক্যাপ্টেন হতে পারে। 95% চান্স বিরাট কোহলি ক্যাপ্টেন করবে। মিডল অর্ডার সামলাবে রজত পাতিদার, কুণাল পান্ডিয়ার মতন প্লেয়াররা। এছাড়া মাঝখানে টিম ডেভিড রয়েছে, লিয়াম লিভিংস্টন রয়েছে, অসাধারণ প্লেয়ার তারা। আরসিবি ব্যাটিং লাইন প্রতি বছরের মতন এবছরও যথেষ্ট শক্তিশালী, সেটা আমরা বরাবরই দেখে এসেছি। আর সব থেকে বড় কথা হলো, মানে এই যে আরসিবির একটা ইন্ডিয়ান উইকেট রক্ষক ব্যাটসম্যান লাগতো। সেই জিতেশ শর্মাকে তারা 10 কোটি টাকার ওপর দিয়ে কিনে নিয়েছে। জিতেশ শর্মা, তার অসাধারণ ব্যাটিং দেখেছি, যথেষ্ট স্ট্রাইক রেট টি-20-তে। মানে পাঞ্জাবেরও যে সুন্দর সুন্দর ইনিংস সে খেলে দিত, ফিনিশিং পয়েন্টও খুব সুন্দর খেলে দেয়। মানে দীনেশ কার্তিক যেগুলো করতে পারতো না, সেই জায়গাটা জিতেশ শর্মা যথেষ্ট কার্যকারী হতে পারে আরসিবি 2025-এর জন্য। একদম অসাধারণ টিম সাজিয়েছে। এই পর্যন্ত কিন্তু আরসিবির টিমটা যথেষ্ট হার্ড মনে হচ্ছে, যথেষ্ট শক্তিশালী। আর আরসিবি বরাবরই সেই জায়গাটায় দুর্বল, সেটা হলো বোলিং অ্যাটাক। আর এবছর বোলিং অ্যাটাকে কিন্তু আরসিবি যথেষ্ট শক্তিশালী হতে চলেছে, কারণ তারা ভুবনেশ্বর কুমারের মতন বলারকে তারা নিয়ে নিয়েছে, জস হ্যাজেলউডকে নিয়েছে। দুটো তো পেস যখন পাওয়ার প্লেতে বল করবে, ভুবনেশ্বর কুমারের যে ইনসুইং আউটসুইং যে বলগুলো রয়েছে খাতারনাক লেভেলের। আর জস হ্যাজেলউড একটা অভিজ্ঞ পেসার। জস হ্যাজেলউডের ব্যাকআপ হিসাবে নয়ন তুষারাকে নিয়েছে। নয়ন তুষারা আমরা দেখেছি তাকে তৃতীয় মালিঙ্গা বলা হয়, মানে একদম মালিঙ্গা ডেলিভারি বল করে। লুঙ্গি এনগিডিকে নিয়েছে, এনগিডি চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম। আর স্পিন অ্যাটাক করেছে, স্পিন অ্যাটাকে কিন্তু সুয়েজ শর্মাকে তারা নিয়ে নিয়েছে। দেখো সুয়েজ শর্মা আগের বছর মানে যে কটা কলকাতার হয়ে যে কটা ম্যাচ খেলেছে যথেষ্ট ভালো খেলেছে। সে তার ভিতরে একটা মিষ্টি স্পিন আছে, একটা গুগলি ভাব রয়েছে। আরসিবি ম্যানেজমেন্টের কাছে মানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি বুঝতে পারছো, তারা মোহাম্মদ সিরাজকে ছেড়ে দিয়েছে। আর মোহাম্মদ সিরাজের জায়গায় তারা ইয়াস দয়ালকে রেখে দিয়েছে 5 থেকে 6 কোটির বিনিময়ে। তারা রিটেন করেছে ইয়াস দয়ালকে। ইয়াস দয়াল কি তার বিধ্বংসী ফর্মে ফিরবে? তাহলে 2025-এর জন্য কি আরসিবি টিম খুবই খাতারনাক হতে চলেছে? তো আমরা আরসিবির হাতে কাপ দেখতে চলেছি কি 2025-এ, সেটাই হলো দেখার বিষয়। তো আইপিএল শুরু হলে সেটা আমরা বুঝতে পারবো আরসিবি কেমন পারফরমেন্স করে। তো 2025-এ সব থেকে শক্তিশালী দল কোন টিম? চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর নাকি পাঞ্জাব? তো তোমাদের কি মনে হচ্ছে? আমার যেটা মনে হচ্ছে নিশ্চয়ই আপনাদেরও সেটা মনে হচ্ছে। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা সাবস্ক্রাইবটা করে দিন। আর আমি ততক্ষণ বলে দিচ্ছি যে কোন টিম সব থেকে শক্তিশালী। হ্যাঁ, আপনি যেটা ভেবেছেন সেটাই,
মুম্বাই ইন্ডিয়ান্স। যথেষ্ট শক্তিশালী টিম তারা করেছে, বরাবর মানে 5 বারের চ্যাম্পিয়ন টিম, সেই টিমটা আরো শক্তিশালী করেছে। জাসপ্রীত বুমরার সাথে দীপক চাহার, ট্রেন্ট বোল্টের মতন বলাররা বল করবে। একবার ভাবতে পারছো তাদের বোলিং অ্যাটাকটা কেমন হতে চলেছে? তারা স্পিনার হিসাবে আবার আল্লাহ আফগান বলে প্লেয়ারটা নিয়ে এনেছে, রিসেন্টলি আফগানিস্তানের হয়ে দারুণ পারফরমেন্স করছে। যেটা মুম্বাইয়ের সব থেকে বড় সমস্যা সেটা হলো ওপেনারশিপ, মানে তাদের ওপেনার পার্টনারশিপটা যথেষ্ট শক্তিশালী বিগত কয়েক বছর হয়ে আসছে না। সেক্ষেত্রে তারা আরসিবির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে উইল জ্যাক্সের মতন একটা তাবড় খিলাড়ি, তার হাতে যে অসাধারণ স্ট্রোকস রয়েছে, সেই উইল জ্যাক্সকে আমরা ওপেন করতে দেখতে চলেছি আমরা আমাদের হিটম্যান রোহিত শর্মার সাথে। বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই টিমের ওপেনারটা। আর 3 নম্বরে তো রয়েছে সূর্য কুমার যাদব, 4-এ আসছে তিলক বর্মা, 5-এ হার্দিক পান্ডিয়া, মানে একের পর এক তারকা। যত বলে যাব এই যে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার, ততই আমাদের ফল্ট হতে পারে। আর সব থেকে বড় ব্যাপার হলো মুম্বাই ইন্ডিয়ান্স কি অর্জুন তেন্ডুলকারের এবারে বল করাবে? আমরা কি দেখতে পারি সচিন পুত্তর একটা সুন্দর বোলিং? দেখা যাক, সেটাই দেখার বিষয়। অর্জুন তেন্ডুলকার কি জল বয়, নাকি অর্জুন তেন্ডুলকার ফাস্ট বলার হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে পারে? চলো এটাই দেখার বিষয়। মুম্বাই ইন্ডিয়ান্স টিমটা আমার যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। 2025 সালে 6ষ্ঠবারের মতন কাপ নিতে চলেছে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স। এবার আমরা চলে আসি আরো একটা শক্তিশালী দল, সেটা হলো কলকাতা নাইট রাইডার্স। আর এই কলকাতা নাইট রাইডার্স প্রতি বছর বরাবরই এইরকমই টিম করে, আর এইরকম টিম করে সব টিমের নজর কাড়ে এই কলকাতা নাইট রাইডার্সের টিম। যে সমস্ত প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স 20 লাখ টাকা করে কেনে, সেই সব প্লেয়ারদের ধরে পরের বছর নিলামে দেখবো টানাটানি করছে 8 কোটি, 9 কোটি, 10 কোটি। আমরা বিগত কয়েক বছর দেখে এসেছি কলকাতা নাইট রাইডার্স সবসময় স্টার প্লেয়ার কেনে না, তারা স্টার প্লেয়ার তৈরি করে। এবছর কি 2025-এ আবারও কোনো নতুন স্টারের মুখ আমরা দেখতে চলেছি? তাহলে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কি হবে, এটাই সব থেকে দেখার ভাবনার বিষয়। কলকাতার যতটুকু শোনা সম্ভব আপনাদের কাছে একটা আপডেট দিই, 2025 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেন করতে পারে কিন্তু রাহানে এই সিজনে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, ঘরোয়া লিগগুলোতে যথেষ্ট স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। রাহানের সম্ভাবনা 95% কলকাতা ম্যানেজমেন্ট বলছে। আর কলকাতার ওপেনার তো আগের বছর ফিল সল্ট করেছিল নারিনের সাথে, তো নারিনের নিয়ে আর কিছু বলতে চাইছি না। নারিন যথেষ্ট ভালো ব্যাটসম্যান, সে নিয়ে আমি বেকার বলে লাভ নেই। নারিনের সঙ্গে ওপেন কে করবে? রহমানুল হজরুল গুরবাজ নাকি কুইন্টন ডিকক? কুইন্টন ডিকক সম্ভবত প্লেইং 11-এ খেলবে। কলকাতার যথেষ্ট আগের ভিডিওতে আমরা দেখেছি কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11। এই ভিডিওতে আর বলছি না, আপনারা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী দল। এবার আমরা চলে আসি আইপিএল এর সব থেকে সফলতম দল 2024-এর যে টিমটা ছিল, যে টিমটা 2024-এ ট্রফি পাওয়ার যোগ্য ছিল, সেই টিমটা নিয়ে কিছু বলি। দেখো 2025-এ তারা আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। তাদের যে সমস্ত শক্তিশালী প্লেয়ারগুলো রয়েছে, কোন টিমটার কথা বলছি আমি? সানরাইজার্স হায়দ্রাবাদ, SRH। যথেষ্ট শক্তিশালী টিম। 2024-এ তারা 6টা 200+ স্কোর করেছে। এবছর কি তারা 300+ স্কোর করতে পারে? আইপিএল এর সমস্ত রেকর্ড তারা ভেঙে দিয়েছিল 2024-এ। আমরা তাদের রেকর্ডগুলো আবার 2025-এও সেই একই রেকর্ড আবারও ভাঙতে দেখতে চলেছি। তারা অকশানে কিন্তু যথেষ্ট বাজিমাত করেছে, তারা ঈশান কিষানকে আবার ফিরিয়েছে। দেখো এমনিতেই ঈশান কিষান মুম্বাইয়ে যে বিধ্বংসী খেলতো, সেই ঈশান কিষানকে এবারে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে, বা ট্র্যাভিস হেড সঙ্গে অভিষেক শর্মার ওপেন করতে দেখা যেতে পারে। 3 নম্বরে রাহুল ত্রিপাঠীর জায়গায় ঈশান কিষানকে নিয়েছে SRH। তারপরে হেনরি ক্লাসেন রয়েছে, নীতিশ রেড্ডি রয়েছে, মানে প্রচুর বড় বড় প্লেয়ার রয়েছে। মানে SRH যা সুন্দর টিম করেছে, এই SRH এর রোকার মতন ক্ষমতা ছিল একমাত্র কলকাতা নাইট রাইডার্সের। সেই কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবছর অত ভালো টিম না করলেও SRH কিন্তু যথেষ্ট বাঘের মতন হুঙ্কার ছাড়তে পারে। তারা পেছনে যে ফাইনালে যে হারটা তারা কিন্তু স্বীকার করতে পারছে না কোনো মতেই। তারা কি 2025-এ কাপ পাবে, সেটাই দেখার বিষয়। তাদের বোলিং হিসাবে ফিরেছে মোহাম্মদ শামি। দেখো মোহাম্মদ শামি যে সুন্দর বল করে, সেটা নিয়ে আর কিছু বলার নেই। দেখা যাক 2025-এ আমরা হায়দ্রাবাদের হাতে কাপ দেখতে পাই কি। এবার আমরা চলে আসি আজকেকার মূল আলোচ্য বিষয়, যে মহেন্দ্র সিং ধোনি এখনো কেন খেলছে। মহেন্দ্র সিং ধোনি কি যত বছর আইপিএল খেলেছে সব টাকা কি ফুরিয়ে গিয়েছে, নাকি মহেন্দ্র সিং 4 কোটি টাকা দিয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার আবদার রেখেছে, নাকি চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট মহেন্দ্র সিংকে ধরে রেখেছে, নাকি তারা 6ষ্ঠ আইপিএল এর জন্য মহেন্দ্র সিং ধোনিকে তারা আবারও দলে নিতে চাইছে। উইকেটের পেছনে যে একটা বুদ্ধিমত্তা প্লেয়ার থাকলে যে টিমটা সাকসেস হতে পারে, সেই কারণে কি মহেন্দ্র সিং ধোনি খেলছে?
তো দেখো আমরা বলতে পারি সিএসকে ধোনিকে ধরে রেখেছে তার একটাই কারণ, দেখো ধোনির কিন্তু টাকার কোনো অভাব নেই। ইন্ডিয়ায় যে সমস্ত প্লেয়ার রয়েছে বিরাট কোহলি সচিন তেন্ডুলকারের পরেই কিন্তু নাম থাকতে পারে, সেটা হলো মহেন্দ্র সিং ধোনি। মানে টাকার জন্য ধোনি খেলছে না এটা বলা যেতেই পারে। সিএসকে এর ম্যানেজমেন্ট অনুরোধ করেছিল ধোনিকে 2025-এ আইপিএলটা খেলার জন্য, আর ধোনিও সেই হিসাবে 2025 আইপিএলটা খেলছে। দেখো ধোনিটা হলো, নামটাই হলো একটা ব্র্যান্ড, সেই সিএসকে মহেন্দ্র সিং ধোনি মানেই সিএসকে। সিএসকে তে যদি ধোনি না থাকে তাহলে পরবর্তীকালে এই সিএসকে টিমটা উঠে যাবে বলে তাদের ম্যানেজমেন্ট ভাবছে। তাদের ম্যানেজমেন্ট এটাই ভাবছে যদি সিএসকে তে ধোনি না খেলে তাহলে সিএসকে এর পুরো যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিও পুরো ফাঁকা থেকে যাবে, কারণ ধোনি নামটা হলো একটা ব্র্যান্ড। তো 2025-এ ধোনি কিছু করুক আর না করুক, লাস্ট বল খেলুক আর না খেলুক, ধোনি পেছনে থাকলেই স্টেডিয়াম, আগের বছর আমরা দেখেছি ইডেন গার্ডেন, আগের বছর না তার আগের বছর ইডেন গার্ডেন পর্যন্ত ধোনি চিৎকারে পুরো ফাটিয়ে দিয়েছে। এক্ষেত্রে বলা যেতে পারে ধোনি হলো একটা ব্র্যান্ড। তো এবার আমরা দেখতে চলেছি যে এই সিএসকে টিমটা কেমন বানিয়েছে। দেখো সিএসকে তে মানে যে পিচ বরাবরই স্পিন সহায়ক পিচ সিএসকে, যেমন আমরা মানে নিলামে দেখতে পেয়েছি যে সিএসকে তাদের পুরাতন সব স্পিনার গুলো ফিরিয়ে নিয়েছে। মানে অশ্বিনকে তারা ফিরিয়ে নিয়েছে, তারা নূর আহমেদকে কিনেছে 10 কোটি টাকা দিয়ে, তাদের জাদেজা রয়েছে। মানে স্পিন অ্যাটাকটা যে কি হতে চলেছে, মানে বিগত 2024 সালে আমরা দেখেছি 2024 সালে যে 250, 280, 270 এরকম রান হচ্ছে, কিন্তু 2025-এ সিএসকে এর মাটিতে 170 রান করা টাফ হয়ে যাচ্ছে, কারণ সিএসকে সবসময় স্পিন সহায়ক পিচ করে। আর যে সমস্ত খাতারনাক স্পিনার গুলো সিএসকে নিয়েছে, মানে একদম বলা যেতেই পারে যে সিএসকে স্পিনারের কাছে সমস্ত টিমের ব্যাটসম্যানরা জব্দ হয়ে যাবে। আর ব্যাটসম্যানের দিক থেকে তাদের বললে কম হবে, কারণ তারা বেশি অলরাউন্ডারের ফোকাস করে। তারা অলরাউন্ডার জাদেজা রয়েছে, তাদের শিবম দুবে রয়েছে, মানে প্রচুর অলরাউন্ডারের বড় বড় মুখ আমরা দেখতে চলেছি সিএসকে এর হয়ে। এছাড়া ব্যাটসম্যান হিসাবে তো অনেক বড় বড় মুখ রয়েছে, যেমন ঋতুরাজ গায়কোয়াড় রয়েছে, ডেভন কনওয়ে রয়েছে, মানে রাহুল ত্রিপাঠী রয়েছে। সিএসকে টিমটা বলতে গেলে মানে খুবই সুন্দর করেছে। দেখা যাক ধোনির হাত দিয়ে ধোনির জীবনের শেষ সময়ে সিএসকে হাতে কি কাপ তুলে দিতে পারবে, সেটাই হলো দেখার বিষয়। তো তারা কি 6 নম্বর ট্রফিটা পেতে চলেছে। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের মোটামুটি একটা ভিডিও। তো আমাদের মনে হয়েছে এই 5টা টিমের মধ্যে যে কোনো একটা টিম ট্রফি জেতার পক্ষে উপযোগী। তো আপনাদের কি মনে হতে পারে কোন টিমটা ট্রফি জেতার উপযোগী? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, আর যারা আরসিবির ফ্যান রয়েছে তারা অবশ্যই একটা লাইক করে দিও।